হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আহাদ দরজা ঠেলে ভেতরে আসে। ভেতরে আসতেই অনুতপ্তের মায়া কয়েক গুণ বেড়ে যায়। পুরো রুম অগোছালো, আসবাবপত্র ভাঙ্গা। মেঝেতে কাচ, আসবাবপত্রের ভাঙ্গা অংশ দেখে বুঝতে পারে এসব ও রাগের মাথায় করেছে। ঐশীকে মেঝেতে পড়ে থাকতে দেখে আহাদ দ্রুত পায়ে ঐশীর কাছে আসে। ঐশীর অবস্থা দেখে আহাদের ভীষণ কষ্ট হচ্ছে। নিজের প্রিয়তমাকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে ভাবতে পারেনি। আহাদ কখনো ঐশীকে ওর রাগের শিকার করতে চায়নি। আহাদের রাগ ভীষণ ভয়ঙ্কর। রাগলে ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ও কি করছে না করছে কিছু বুঝতে পারে না। আহাদ ঐশীর এ অবস্থা দেখে নিজেকে দোষারোপ করছে। কেন ও রাগ কন্ট্রোল করতে পারল না? কেন ওর ভালোবাসার মানুষের গায়ে হাত তুলল? আহাদ দীর্ঘশ্বাস ছেড়ে ঐশীকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ওর রুমে আসে। ঐশীকে বিছানায় শুইয়ে দেয়। আহাদ ঐশীর ড্রেস চেঞ্জ করার জন্য শাড়ি স্পর্শ করতে যেয়েও থেমে যায়। ও রুম থেকে বের হয়ে রিমিকে আসতে বলে। রিমি উপরে আসে। আহাদ কাবার্ড থেকে ড্রেস বের করে রিমির হাতে দেয়। ও ড্রেস চেঞ্জ করে পাশের রুমটা ক্লিন করে ফেলবে। ওকে স্যার। আহাদ রুম থেকে বের হয়ে যায়। সিয়ামকে কল করে একজন ডক্টরকে পাঠাতে বলে। রিমি ঐশীর ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। আহাদ রুমে আসে ঐশীর পাশে বসে। কিছুক্ষণ পর সিয়াম ডক্টর নিয়ে আসে। সিয়াম জানত আহাদ ঐশীর উপর রাগ ঝাড়বে। ঐশীর এ অবস্থা দেখে সিয়ামের মায়া হয়। ও দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে। ডক্টর ঐশীর শরীরে মারের দাগ দেখে বারবার আর চোখে আহাদের দিকে তাকাচ্ছে। উনি বুঝতে পেরেছেন আহাদ ঐশীকে কত বাজেভাবে মেরেছে। ডক্টর প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে আহাদের হাতে প্রেসক্রিপশন দিয়ে চলে যায়। আহাদ সিয়ামকে প্রেসক্রিপশন দেয়। সিয়াম মেডিসিন আনার জন্য বের হয়। আহাদ ঐশীর হাতের দিকে তাকিয়ে আছে। ফর্সা হাতে বেল্টের আঘাতগুলো কিভাবে বসে গেছে। ঐশীর পিঠে, হাতে, পায়ে, পেটে আঘাতের দাগগুলো বসে আছে। ফর্সা ত্বকে আঘাতের চিহ্নগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। আহাদ ঐশীর হাত ধরে আপনমনে বিড়বিড় করে বলছে, কি অবস্থা করেছি তোমার? আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি কি করে তোমাকে আঘাত করতে পারলাম? আমার তো তোমাকে সকল আঘাত থেকে রক্ষা করার কথা, কিন্তু আমি আজ তোমাকে আঘাত করে ফেললাম। কি করে এত বড় ভুল করলাম আমি? আমি জানি এ ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তবুও আমি তোমার কাছে মাফ চাইব। জান, আমায় ক্ষমা করবে তো? আহাদের চোখের জল ঐশীর হাতের উপর পড়ে। আহাদ চোখ মুছে ফেলে। কিছুক্ষণ পর সিয়াম দরজায় নক করে। আহাদ ওকে আসতে বললে ও এসে মেডিসিনের প্যাকেট দিয়ে চলে যায়। আহাদ প্যাকেট থেকে একটা অয়েন্টমেন্ট বের করে ঐশীর ক্ষতগুলোতে লাগিয়ে দিচ্ছে। ভোর 4টার দিকে ঐশী পিট পিট করে চোখ মেলে তাকায়। নিজের সামনে আহাদকে দেখতে পেয়ে ঐশী ভয় পেয়ে যায়। আহাদ ঐশীর চেহারায় স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। ঐশীর চোখে ভয় দেখে আহাদের কষ্ট হচ্ছে। ও ঐশীকে উঠিয়ে বসায়। ঐশী ভয়ে মাথা নিচু করে রেখেছে। ওকে ভয় পেতে দেখে আহাদ ওর গালে হাত রাখে। নিজের গালে আহাদের হাতের স্পর্শ পেতেই ঐশী ভীত স্বরে বলে, প্লিজ আমাকে আর মারবেন না। কেন যেন ঐশীর একথায় আহাদের ভীষণ কষ্ট হয়। ও ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে ঐশীকে জড়িয়ে ধরে। জান, আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। আমি জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল, কেন এত রেগে গিয়েছিলাম। আমি জানি আমার রাগ অনেক ভয়ঙ্কর। রাগলে আমি হিংস্র হয়ে যাই, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন কি করি না করি কিছু বুঝতে পারি না। আমার তখন সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। জান, আমি তোমাকে আমার রাগের শিকার করতে চাইনি, কিন্তু জানি না কি করে এসব হয়ে গেল। মেডিসিন না খেলে আমার রাগ কমে না। তখন আমার কাছে আমার মেডিসিন ছিল না, তাই আমার রাগও কমেনি। রাগের মাথায় তোমাকে আঘাত করে ফেলেছি। আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। মরে যেতে ইচ্ছে করে কি করে পারলাম তোমাকে আঘাত করতে। আমি জানি এখন হয়তো তোমার আমার এসব কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আমাকে খারাপ মানুষ ভাবছ, হিংস্র ভাবছ। হ্যাঁ, মানলাম আমি খারাপ, হিংস্র। কিন্তু জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঐশীর কাঁধে আহাদের চোখের জল গড়িয়ে পড়ে। ঐশী তা অনুভব করতে পারে। আহাদ মাথা হালকা উঠিয়ে চোখের জল মুছে ঐশীর থেকে সরে এসে ঐশীর গালে হাত রেখে বলে,
আজ যদি আমি সময় মতো না পৌঁছাতাম তবে কি হতো তার কোনো ধারণা আছে তোমার? আচ্ছা তুমি কেন পালিয়েছিলে? জান তুমি কেন আমার ভালোবাসা বুঝো না? কি কমতি আছে আমার মাঝে? আমি কি দেখতে কুৎসিত? আমি কি অশিক্ষিত? আমার কি টাকা পয়সা নেই? আমি কি মেয়েবাজ? আমি কি অবৈধ কাজ করি? কখনো কি তোমাকে বাজেভাবে স্পর্শ করেছি? তোমাকে কি ভালোবাসিনি? বলো আমাকে, আমার মাঝে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমার ভালোবাসাকে মেনে নিচ্ছ না? আমার সাথে থাকতে চাইছ না? আজ আমি প্রথমবার কোনো মেয়ের গায়ে হাত তুলেছি, তাও আবার নিজের ভালোবাসার মানুষের উপর। তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছা। বলো ঐশী, কি কারণে তুমি আমার ভালোবাসাকে মেনে নিচ্ছ না? কেন আমাকে অবহেলা করছো? বলো ঐশী, বলো। ঐশীকে কথা বলতে না দেখে আহাদ কিছুটা ধমকের স্বরে বলে, বলো কেন করছো এমন? আহাদের ধমকে ঐশী কেঁপে উঠে। ঐশী মিনমিন করে বলে, আপনি মানুষ খুন করেন। কি বললে শুনতে পাইনি? ঐশী কাপা কাপা স্বরে বলে, আপনি মানুষ খুন করেন। আহাদ ঐশীর কথা শুনে জোরে জোরে হাসছে। ওর হাসি দেখে ঐশীর ভ্রু কুঁচকে আসে। হাহাহা, কি বললে আমি মানুষ খুন করি তাই তুমি আমার ভালোবাসা মেনে নিতে পারছ না? তুমি শুধু এই কারণে আমার ভালোবাসাকে দিনের পর দিন অসম্মান করেছ, অবহেলা করেছ। তুমি শুধু এতটুকু জানো আমি মানুষ খুন করি, কিন্তু কাদের খুন করি আর কেন খুন করি তা কি জানো? শুধু মায়া, আমার একটি খারাপ দিকের কারণে আমার ভালো দিকগুলো তোমার চোখে পড়ল না। জান, আমি তোমাকে যতটা বোঝার চেষ্টা করি তুমি আমাকে বোঝার বিন্দুমায় চেষ্টাও করো না। আহাদ উঠে রুম থেকে চলে যায়। ঐশী আহাদের যাওয়ার দিকে তাকিয়ে রয়। কেন যেন আহাদের কান্নায় ঐশীর কষ্ট হচ্ছে। ও আজ প্রথম আহাদকে কাঁদতে দেখল, তাও আবার ওর জন্য। ওর কাছে আহাদের প্রশ্নগুলোর ওর ছিল না। হ্যাঁ, ওনার মাঝে কোনো কমতি নেই। উনি দেখতে কুৎসিত না, যথেষ্ট সুন্দর। অশিক্ষিত না, মেয়েবাজও না, অবৈধ কাজও করে না। উনি কখনো আমাকে বাজেভাবে স্পর্শ করেনি, কখনো উনার স্পর্শে লালসা দেখিনি হিংস্রতা। আমাকে অনেক ভালোবাসে, কেয়ারও করে। আহাদ তো ঠিকই বলেছেন, তার একটি মায়ের খারাপ দিকের কারণে তার ভালো দিকগুলো আমার চোখে পড়ল না। আচ্ছা, উনি কাদের খুন করে আর কেনই বা খুন করে? আর মেডিসিন? আহাদ কোনো মেডিসিনের কথা বলছিলেন। কোনো মেডিসিন খেলে ওনার রাগ কমে। ওনার রাগের সাথে মেডিসিনের কি সম্পর্ক? এসব কথাগুলোই ঐশীর মাথায় ঘুরপাক খাচ্ছে। চলবে। সোহাগী বেগম এবার উঠে এলেন তার স্বামীকে রক্ষা করতে। ওই ছাড় আমার স্বামী রে, ছাড় কইলাম। ধমক দিয়ে। চাচির ধমক শুনে ইমরান সিনহা দুজনে চাচার হাত ছেড়ে দেয়। চাচা ছাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচে। মাগোমা, কি একটা মুসিবতে পড়লাম। কি রে, তোরা দুইটা কি শুরু করলি? আমার স্বামীরে নিয়ে এত টানাটানি করস কেন? অল্পের জন্য তো হাত ছিঁড়ে ফেলছিলি। হুঢং, এখন স্বামীর লাইগা মোহাব্বত উতলাইয়া পড়তেছে। ইমরান সিনহার মাথায় একটা থাপ্পড় মেরে বাগান থেকে বের হয়ে গেল। সিনহা কিছু করতে না পেরে রাগে ফুলে উঠছে। ভাইয়া, আজকে তোর বাইকে করে কলেজে যাব। মাথা খারাপ হয়ে যায়নি আমার? একবার কি করছিলেন মনে আছে আমার? ভাইয়া প্লিজ, তোকে আর কাতুকুতু দিব না, প্লিজ নে না। আমার সাথে যাওয়া লাগবে না, দিয়ার সাথে যা। দিয়ার ক্লাস আজকে দেরিতে শুরু হবে। দিয়া পড়ে যাবে। এই জন্যই তো তোরে বললাম। আচ্ছা, আমি তোকে রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি। না, আমি তোর বাইকে করে যাব। না হয় কলেজে যাব না। তুই কলেজে না যা, আমার কি তাতে? এরকম করস কেন? আমি তো বলছি আর কাতুকুতু দিব না। আমাকে বিশ্বাস কর প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, বাইকে উঠ। এমন ভাবে বলছিস? না নিয়ে উপায় নাই। সিনহা বাইকে উঠে পড়ে। ইমরান বাইক স্টার্ট দেয়। সিনহা ইমরানকে জড়িয়ে ধরে বসতে গেলে ইমরান ধমক দিয়ে উঠে। আবার তুই? সরি, আর এভাবে তোকে ধরব না। সিনহা ইমরান কলেজে যে যার ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে সিনহা তার বান্ধবীদের নিয়ে ফুচকার দোকানে আসে। মামা ঝাল দিয়ে 3 প্লেট ফুচকা দিন তো। সিনহা ফুচকা খাওয়া শেষ হলে দোকানদার মামাকে বলে, মামা, ওই যে 3টা ছেলে দেখছেন? হুম। ওখানে মাঝের ছেলেটা আপনাকে আমাদের ফুচকার বিল দিবে। ও ইমরান ভাই? চিনি উনাকে, সমস্যা নেই, আপনারা যান। আচ্ছা। সিনহা তার 2 বান্ধবীকে বিদায় জানিয়ে ইমরানের কাছে এলো। হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি।
আচ্ছা ভাইয়া, আপনাদের কি জিএফ আছে? প্রেম করেন আপনারা? দিহান ফটাফট উত্তর দিয়ে দেয়, এদের দুজনের জিএফ আছে, কিন্তু আমার নেই। কি ভাইয়া, তোর জিএফ আছে? আমি জানি না। এত বড় ধোঁকা আমার সাথে। যা, তোর সাথে ব্রেকআপ। সিনহা এই কথা বলে বিপরীত দিকে হাঁটা শুরু করল। ইমরান দিহানের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দেয়। শালা, আমার কথা বলতে গেলি কেন? আর কার সামনে বললি? খেয়াল ছিল না তোর? থাক তোরা, মেয়েটাকে আটকায় আমি। দিহান হা হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমি তো সত্যি কথাই বললাম, আপনারা না বুঝলে আমার কি করার? সিনহা হেঁটে চলে যাচ্ছে। ইমরান এসে সিনহার হাত ধরে আটকায়। ওই দাঁড়া, তোর সাথে কথা আছে। না, তোর সাথে আমার কোনো কথা নেই। যা, তুই তোর প্রেমিকার কাছে যা। লেখক ইমতিহান ইমরান। আচ্ছা, তোর সাথে আমি প্রেম করলাম কখন যে ব্রেকআপ করে চলে যাচ্ছিস? আর আমি যদি প্রেমও করি, তাতে তো তোর কোনো মাথা ব্যথা থাকার কথা না। আমি বুঝি না মনে করছস তুই যে আমার সাথে লাইন মারার চেষ্টা করতি? এখন আর বলে লাভ কি? এখন তো আমি অন্য মেয়ের সাথে প্রেম করতেছি। ভাইয়া, তুই সত্যি সত্যি প্রেম করছিস? আমি প্রেম করি, তাতে তোর সমস্যা কি? তুই কান্না করছিস কেন? আমার সমস্যা আছে। তুই প্রেম করছিস, এখন ওই মেয়েটার সাথে ব্রেকআপ করবি। তা না হলে আমি ওই মেয়েটার চুল ছিঁড়ে ফেলব। তুই আমার প্রেমিকার চুল ছিঁড়বি? এত বড় সাহস তোর? আমার একই হলো রে, কোনো শাকচুন্নি আমার ভাইয়াকে দখল করে নিল গো। আরে বইন, এত কান্না করিস না। সবাই ভাববে আমি তোকে মেরেছি। কান্না থামাবো? তুই বল, ওই শাকচুন্নিটা কে? না, বলবো না। বলছি, কান্না থামা। বল, আমার কোনো প্রেমিকা নাই। আর দিহান যার কথা বলল সেটা হচ্ছিস তুই। আমি? হ্যাঁ, তুই প্রেম করবি আমার সাথে? যা, তোর মতো কাজিন ডেভিলের সাথে প্রেম করব না। ভাব নিয়েন না। বলেন প্রেম করবেন। যদি না করেন, সমস্যা নেই। এক্ষুনি ভার্সিটির একটা মেয়েকে প্রপোজ করে প্রেম করা শুরু করে দিব। যা না যা, মানা করছে কে? ওকে, যাচ্ছি। ইমরান বিপরীত দিকে হাঁটা শুরু করলে সিনহা দৌড়ে এসে ইমরানের পথ আটকায়। কি সমস্যা? যেতে হবে না। আমি মানতে পারবো না অন্য কেউ তোকে আমার থেকে নিয়ে যাবে। আমি প্রেম করব, আমি তোর সাথে প্রেম করব। ইমরান হেসে একটান দিয়ে সিনহাকে বুকে জড়িয়ে নেয়। সিনহা ইমরানের বুকে থেকেই বলে, কি করছিস কি ভাইয়া? সবাই দেখছে তো। দেখতে দে। অন্য কেউ যেন তোর দিকে নজর না দিতে পারে। সবাই চিনে নিক তোকে, ইমরানের কাজিন প্রেমিকাকে। তুই এখন অন্য দিকে তাকাইস না, আপাতত এই বুকে মুখ লুকিয়ে রাখ।